জামাতের যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ঐচ্ছিক যে তহবিল থেকে অনুদান প্রদানের ক্ষেত্রে তিনি সচিবালয় থেকে অনুমোদিত তালিকায় 2 জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে। অর্থাৎ তিনি তার মেয়ের নামে যতটুকু হচ্ছে এখানে বলা হচ্ছে যে তহবিলের 1,83,500 টাকা হচ্ছে আমরা দেখছি 2025-26 অর্থ বছরের যে বরাদ্দকৃত সেখান থেকে দেওয়া হয়েছে এবং আরেক জায়গায় 21 জনের নাম, বাবার নাম, ঠিকানা এরকম উল্লেখ করা হয়েছে। পশ্চিমা বিশ্বের সাথে এই যে বাংলাদেশের এখন আমরা কূটনৈতিক যে অবস্থানটি আস্তে আস্তে শক্ত করছি, যে বাংলাদেশ সবার আগে প্রথম, বাংলাদেশের স্বার্থ যেখানে সেখানেই বাংলাদেশ সবার আগে যাবে, যেমনটা আমরা দেখেছিলাম এই সফরের আগে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছিল যে আমরা কারণ এত বছর আমরা দেখেছি অন্যরকম একটি দৃশ্য, এবারই আমরা আমাদের যেখানে প্রয়োজন, বাংলাদেশের যেখানে হচ্ছে যার সাথে সম্পর্কটা সবার আগে করা দরকার সেখানেই আমরা যাচ্ছি। আমি আসলে দেখতে চাই আরেকটু পেছন থেকে এই যে একটু আগে আজিজুল ভারি হেলাল যেটা বললেন যে বাংলাদেশ এখন পররাষ্ট্রনীতিটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, ওই জায়গাটা থেকে বেরিয়ে এখন হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, সেইটার কিন্তু একটা প্রেক্ষাপট আছে। আমি মনে করি 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং যে নতুন জন আকাঙ্ক্ষার বাংলাদেশের স্বপ্ন লোকজন দেখছেন বা দেশবাসী দেখছেন, সেইটার একটা ধারাবাহিকতা আমরা দেখেছি। এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু প্রথম দেখেন কিছু কিছু ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন এনেছে। বিশেষ করে প্রতিবেশী ভারতে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গিয়ে আশ্রয় নিলেন, তখন থেকেই একটা বার্গেনিং এর সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেল। বার্গেনিং এক পর্যায়ে এটা বৈরিতার সম্পর্ক তৈরি হয়ে গেল এবং ওই জায়গাটায় কিন্তু অন্তর্বর্তী সরকার আপোষ করেনি এবং নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারও কিন্তু সেই জায়গাটা আমি মনে করি বজায় রেখেছে। এই জায়গাটা কিন্তু আমরা আগে একটা বিষয় ভাবতাম যে ভারত হচ্ছে বাংলাদেশের পাশে সবচেয়ে বড় একটা প্রতিবেশী এবং অনেক শক্তিশালী, তার চোখে চোখ রেখে কোনো কথা বলা যায় না। সেটা কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমল থেকে দেখেছি না, ভারতের সাথেও বার্গেনিং করা যায়, তার সাথেও মানে চোখ রেখে বা প্রশ্ন করে চলা যায়। আমরা দেখেন রিসেন্টলি যে আমাদের বর্ডারে কিছু সমস্যা হচ্ছে, প্রতিদিনই পুশিনের ঘটনা ঘটছে, কিন্তু আমাদের বিজিবি কিন্তু সেটা প্রতিদিন ঠেকিয়ে দিচ্ছে এবং দেখেন এলাকাবাসী নেমে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, আপনার প্রতিবেশী যতই শক্তিশালী হোক কিন্তু সম্পর্কটা হতে হবে ভারসাম্যের, সম্পর্কটা হতে হবে ন্যায্যতার। সেই জায়গাটার কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আশা করব যে শুধু ইন্ডিয়া না, পৃথিবীর সব দেশের সাথে বাংলাদেশ তো এখন ছোট না এবং সেই নবীন দেশও না, 54 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বাংলাদেশ আসলে তার ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা এবং সাম্যতার যে সম্পর্ক সেটা বজায় রাখবে এবং এটা দেশবাসীর আকাঙ্ক্ষা এবং আমরা মনে করি যে এটাই হওয়া উচিত। অবশ্যই আমরা আসলে সেই জায়গায় যেন আমরাও সামনের দিনগুলোতে সরকারের অবস্থান দেখতে পারি, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। এবার একটু যথারীতি রাজনীতির আলাপ না করলেই নয়, সেটি হচ্ছে ডক্টর মোস্তফা ফয়সাল, আপনার কাছেই যদি আসি, সেটি হচ্ছে আমরা দেখছিলাম গণমাধ্যমে তো খবর এসেছে এবং একই সাথে নিশ্চয়ই আপনাদের কাছেও কম বেশি খবর আছে যে নড়াইল 2 আসনের জামাতের যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ঐচ্ছিক যে তহবিল থেকে অনুদান প্রদানের ক্ষেত্রে তিনি সচিবালয় থেকে অনুমোদিত তালিকায় 2 জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে। অর্থাৎ তিনি তার মেয়ের নামে যতটুকু হচ্ছে এখানে বলা হচ্ছে যে তহবিলের 1,83,500 টাকা হচ্ছে আমরা দেখছি 2025-26 অর্থ বছরের যে বরাদ্দকৃত সেখান থেকে দেওয়া হয়েছে এবং আরেক জায়গায় 21 জনের নাম, বাবার নাম, ঠিকানা এরকম উল্লেখ করা হয়েছে। কিন্তু যেটি আপনার কাছে আমাদের প্রশ্ন সেটি হচ্ছে যে পারিবারিকভাবে এবং একেবারেই যদি রক্তের সম্পর্কে আমরা বলি যে মেয়ের নামে তহবিলের ঐচ্ছিক তহবিলের টাকা অনুমোদনের কাগজে সই করেছেন এই সংসদ সদস্য, মানে কেন তাকে তার মেয়ের নামে এটি করতে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি নিজেও নিউজটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে জেনেছি। পাশাপাশি সংশ্লিষ্ট সংসদ সদস্য যার কথা বলা হয়েছে আতাউর রহমান বাচ্চু,
তার সাক্ষাৎকারটাও দেখলাম। তিনি এখানে বলার চেষ্টা করেছেন, আসলে আমি সে সময় খুব ব্যস্ত ছিলাম, আমার পিএস আমাকে নক করেছে যে মন্ত্রণ থেকে জানানো হয়েছে জরুরি কিছু নাম লাগবে, এখানে 1,83,000 টাকা একটা বরাদ্দ আছে। এবং তার বক্তব্য এরকম যে পরে যেভাবে হোক সেটা সে বিলি করতে পারবে, এরকম একটা বিষয় সে সংসদ সদস্যদের মুখ থেকে আসছে। এবং সংসদ সদস্য পরবর্তীতে তিনি জানান যে তিনি ইউএনের সাথে কথা বলে কনফার্ম হয়েছে টাকাটা এসেছে, বাট তিনি এভাবে বিলি করতে চান না। এবং সেখানে ইউএনও বলেছে যে আসলে যেভাবে সংসদ সদস্যরা ডিউলেটের মাধ্যমে যাদের নাম পাঠিয়েছে টাকা মূলত তাদের মাধ্যমে আসবে এবং সেভাবে বিলি করতে হবে। আমার কাছে যে মনে হয়েছে ওভারঅল বিষয়টা নিয়ে এখানে 10-20 হাজার টাকার একটা বিষয়, বাট টাকার পরিমাণ বড় বিষয় না। বড় বিষয়টা হলো সংসদ সদস্য তিনি যে মুখটা করেছেন এটা অপরিপক্ক আমি মনে করি, এটা মোটেও উচিত হয় নাই। টাকার পরিমাণ যেটাই কিন্তু হোক যেই না কেন আরো বেশি যুক্তিটি তিনি সচেতন হওয়া দিয়েছেন দরকার যে ছিল। তিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তার না পিএস না, এই তাড়াহুড়ার শব্দটা বা বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে যে অবশ্যই একজন নির্বাচিত সংসদ সদস্য তার নীতি নৈতিকতা এবং যেটা তার ওথ শপথ সেটার প্রতি অবশ্যই তার কমিটেড থাকতে হবে। সেই জায়গা থেকে আপনি কি এটাকে অপরাধ মনে করেন কিনা, এবং সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে তার নৈতিকতার জায়গা থেকে তার নৈতিকতার স্খলন ঘটেছে কিনা এবং শপথ ভঙ্গ হয়েছে কিনা। এবং একই সাথে প্রশ্ন করে নেই, সেটা হচ্ছে যে এই টাকাটি তো দিন শেষে অনুমোদিত হয়েছে, মঞ্জুরির যে অভিপ্রায় এখানে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যাদের নামে এই টাকাটি মানে অনুদানের টাকাটি পাবে তাদের হয়ে আসতে হবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তিনি তার মেয়ের নামে নাম দিয়েছেন, সেভাবে এই টাকাটি ছাড় পাবে। জি জি, আমি 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 শুরুতেই বলেছি তিনি যে কাজটা করেছেন মোটেও ভালো কাজটা কখনো ভাবে ভালো হয় না, টাকার পরিমাণ যাই হোক না কেন, টাকার পরিমাণ যাই হোক না কেন কাজটা মোটেও ভালো হয় নাই। এবং একজন সংসদ সদস্য হিসেবে মনে করি আরো বেশি কনসিয়াস হওয়া দরকার ছিল। এটা কি দুর্নীতির এখানে পর্যায়ে পড়ে? তিনি না, শপথ ভঙ্গ হয়েছে আমার ধারণা। এটা কি তার এখন শপথ শপথ ভঙ্গ ভঙ্গ হয়েছে এই কিনা বিষয়টা বলেন? পুরোপুরি জানেন, এখানে হেলাল ভাই আছেন তিনি ভালো বলতে পারবেন। বাট আমি মনে করি না, 10-20 হাজার টাকার থেকে বড় বিষয় হলো আরো বেশি সচেতন হলে বেশি ভালো হতো আমার কাছে মনে হয়। হেলাল ভাই আপনি একটু বলবেন যে এটা কি আসলে আমার 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 বক্তব্য হলো যে আমরা প্রথমেই ধরে নিচ্ছি আমাদের যে মাননীয় সংসদ সদস্য তিনি মনে হয় খুব রিচ ম্যান। এটা ভাবার কোনো কারণ নেই। একজন সংসদ সদস্য তার পরিবারের দরিদ্র লোক থাকতেই পারে, তার নিজের মেয়ে তিনিও দরিদ্রতা মানে পর্যবসিত হতেই পারেন, এবং সে হয়তো পাওয়ার অধিকারও রাখে। আমি সংসদ সদস্য বিধায় আমি যে আমার কাছে যে অনুদানটা আছে সেইটা আমি আমার পরিবারের কোনো লোক যদি পাওয়ার যোগ্য থাকে কেন দিতে পারবো না? না, এটা কি কারণ পরিবারের মধ্যে পারা যায় কিনা, ইন্টারেস্ট মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এটা? না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কেন? তার মানে একজন সংসদ সদস্য পরিবারের সবাইকে বড়লোক হতে হবে, কেউ গরিব থাকতে পারবে না, তাই না? তাই তো? না সেটা না, ধরেন আপনি পরিবারের দেখেন আমরা কিন্তু জাকাতও পরিবারের লোকজনকে দিতে পারি না। এটা একটা অন্য আলোচনা, ডাকাত দিতে পারি, এটা একটা অন্য আলোচনা, ধর্মীয় আলোচনা চলে গেলাম। বক্তব্যটা রাজনৈতিক বক্তব্যটা যেখানে যে সংসদে বিরোধী দলরা বলছে তারা সরকারি তরফ থেকে কোনো বরাদ্দ পায় না, তাদের বক্তব্য যে মিথ্যা মানে অসত্য, এটা তো প্রমাণ হলো যে বিরোধী দলের সংসদ সদস্য সরকার থেকে ঐচ্ছিক অনুদানটা পেয়েছে। সংসদে যেটা বলছে যে মাননীয় স্পিকার আমরা কোনো বরাদ্দ টরাদ্দ পাই না, তাহলে এইটা যে মিথ্যা তা তো প্রমাণ হলো। এখন তিনি কাকে দিবেন দিতে পারেন কিনা এটা একটা লম্বা আলোচনা। তো প্রাথমিকভাবে মনে করি যদি সংসদ সদস্যের পরিবারের কেউ পাওয়ার যোগ্য হয়, মানে আর 10 জন দরিদ্র জনগোষ্ঠীর কাতারে পড়ে, তাহলে সে আমার আত্মীয় বিধায় তিনি পাবেন না। এইটার সাথে আমি দেখতে হবে তার আর্থিক অবস্থার। হ্যাঁ, এর আর্থিক অবস্থা আপনি দেখতে পারেন, কিন্তু হলফনামাটা দেখলে বোঝা যাবে। আপনি সংসদে কেন বলছেন যে আমরা কোনো বরাদ্দ পাই না? এই ঘটনায় কি প্রমাণ হচ্ছে না যে আপনারা মুখে যেটা বলছেন আসলে প্র্যাকটিক্যাল ঘটনা তা না? আমরা বলছি যে গণভোটের রায় বাস্তবায়ন করব, আমরা 24 জুলাই সনদ বাস্তবায়ন করব এবং তার জন্য আমরা সবকিছু ব্যবস্থা করলাম, আমরা ঐক্যবদ্ধ। আমরা যখন কমিটিটা করতে গেলাম যে ঠিক আছে বাস্তবায়ন করব, আপনারা 7 জনের নাম দেন, আমরাও 7 জনের নাম দিই, আপনি অন্য সব কমিটির নাম দিলেন, এই জুলাই সনদ বাস্তবায়নের নাম দিচ্ছেন না, আর বাইরে যায় বলে বেড়াচ্ছেন জুলাই সনদ বাস্তবায়নে সরকার
অঙ্গীকারাবদ্ধ না। এই যে ডাবল ডিলিং, এই যে রাজনীতিতে ফ্রডুলেন্ট, এইগুলো হলো আমার বক্তব্য যে একটা দল এই জিনিসটা করতে পারে কিনা, যে জিনিসটা প্র্যাকটিক্যাল হচ্ছে, বরাদ্দ পাচ্ছেন, আপনি বলছেন পাচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা একটা কমিটি করা, যেটা সংসদের নিয়ম, সেই কমিটিতে আপনি নাম দিচ্ছেন না। অথচ অর্ডিন্যান্স যখন ওই 33টা অর্ডিন্যান্স, ওইখানে আপনি কমিটিতে নাম দিলেন। যখন জ্বালানি সংকট, তখনও নাম দিলেন, দেখাচ্ছেন যে ইউ আর ভেরি মাচ কর্ডিয়াল। কিন্তু পলিটিক্স করবার জন্য জুলাই সনদকে আপনি লিঙ্গারিং করে দিচ্ছেন সংসদে, আর বাইরে এসে বলছেন এক কথা। এই জিনিসটা হলো আমার বক্তব্য। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আপনি বলছিলেন যে সংসদ সদস্যের হয়তো আত্মীয় স্বজন থাকতে পারেন যেখানে হচ্ছে আর্থিক সংকটের এখানে তো বিষয়টি মেয়ে। আপনি বলছেন, কিন্তু এটি উনি সরাসরি তার মেয়ে এবং 10,000 টাকার মানে এখানে যদি আমি একটু পুরো বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে যে এই তালিকায় 1 এবং 8 নম্বরে ফাইজার নাম আছে এবং নামের পাশে তার বাবার নাম লেখা আছে এবং 2 নামের পাশে টাকার অঙ্কে 10,000 টাকা করে উল্লেখ করা হচ্ছে। এখন কথাটা হচ্ছে এটি, এই মেয়ে যদি ওই সংসদ সদস্যের ভরণ পোষণ দিতে হয়, তিনি বিবাহিত কিনা, এই সবকিছু বিচারযোগ্য বিষয়। তিনি যদি তার কিন্তু সেটা সে পরিবারের, ভরণ পোষণের জন্য কি সরকারের অনুদানের টাকা থেকে তাকে ভরণ পোষণ দিতে হবে? আমি সাধারণ জনগণকে, ওই আমার মেয়েও তো সাধারণ জনগণের কথায় পড়ে, সে যদি গরিব থাকে তাকে আমি 10,000 টাকা দিতে পারবো না? সে যদি গরিব থাকে, তার পারিবারিক অবস্থা নামটা 2 বার আছে না? হ্যাঁ, নামটা 1 নম্বরে এবং 8 নম্বরে তার নাম কিন্তু কি হেলাল আছে ভাই, 10,000 এখানে আরেকটা করে। প্রবলেম আছে। কিন্তু নামটা হচ্ছে দুই জায়গায়, মানে 1 নম্বরে 8 নম্বরে। একদম নড়াইলের লোকজনই জানে, আমাদের মাননীয় সংসদ সদস্য, তার মেয়েটা আপনার দরিদ্র কিনা, 2 বার নাম আসে, সেটা অন্যায়। মানে সেই জায়গায় আমরা দেখছি যে জামাতের এমপিরা তারা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিন, পর্দা, সেগুলোও চাচ্ছেন। যে তার মানে কি এই বিষয়গুলো কি আমরা সামনের দিনে কোনো রকম এরকম ঐচ্ছিক অনুদানের কোনো ঘটনা থেকে কি আমরা দেখবো যে সেভাবে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে? না দেখতে পেলেই ভালো হবো, কিন্তু বক্তব্য, পলিটিক্সটা দেখতে হবে আপনাকে। আমাদের একটা 24-এর গণ অভ্যুত্থান, আমরা সবাই মিলে একটা ফ্যাসিবাদকে পরাস্ত করলাম। এখন নেশন বিল্ডিংস এর পালা, ইকোনমিক বিল্ডিংস এর পালা, এবং আমাদের একটা ইউনিটির দরকার যদি ফ্যাসিবাদ না উঠতে পারে। আপনি যদি এখন আপনি সরকারকে টালমাটাল করে তুলবার জন্য দেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেন, ওই যে আপনি কিছুক্ষণ আগেই বলছেন যে কি সাদা কালো পতাকা উঠছে, তারপরে এই আপনার জুলাই সনদ না মানলে সরকারকে ফেলে দেব, রাজপথে আন্দোলন করবো, এইগুলো যদি করেন তাহলে তো আমাদের ঐক্য বিনষ্ট হবে। কিসের ঐক্য? আমরা তো পলিটিক্যাল ঐক্য। এটা হলো আমাদের টু সাপ্রেসড অ্যান্ড টু ডিস্ট্রয় দ্য আপনার ফ্যাসিজম। এই ফ্যাসিজম ডিস্ট্রয়ের যে আমাদের অঙ্গীকার, এইখান থেকে তো আমরা সরে আসবো। ফ্যাসিজমকে আপনার পরাস্ত করতে হলে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় রয়েছে, 71% মানুষ ভোট দিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন। সেই জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য কিভাবে করতে হবে জুলাই সনদ বলে দিয়েছে। আপনারা সেই জুলাই সনদকে উপেক্ষা করে আপনারা ওই যে বাস্তবায়ন করবার জন্য আমরা বললাম যে একটা কমিটি করি, আসেন একটা কমিটি করি, তারা পরীক্ষা নিরীক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নের যে নীতিগুলো আছে সেগুলো করবে। সংসদে সবকিছু একটা কমিটি করে করা হয়। যেমন আজকে 2টো বিল আমরা আনলাম, আপনার মাদক বিরোধী আইনকে আরো আপনি স্ট্রেনথেন করবার জন্য, আর সাইবার সুরক্ষা আইন, সেইখানে আমরা বললাম যে ঠিক আছে, এটা আমাদের যে স্ট্যান্ডিং কমিটিটা হয়েছে আইনের, সেই লতে, সেই কমিটিতে আইনগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেই কমিটি কিন্তু আপনার সবাই আছেন, জামাতও আছে, আমারও আছে, এনসিপি সবাই আছে। কিন্তু আপনি জুলাই সনদ বাস্তবায়নের যে কমিটি, সেখানে এই নাম প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই মোস্তফা ফয়সালের কাছ থেকে আমরা পাবো, যে কেন আপনারা সেখানে আসলে অংশগ্রহণ করছেন না, সরকারের ডাকে কেন আপনারা সাড়া দিচ্ছেন না। ডক্টর মোস্তফা ফয়সাল। জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, দেখেন জুলাই সনদের বিষয়টা তো গণভোটের মাধ্যমে ফাইনাল হয়ে গেছে। জুলাই সনদ নিয়ে নতুন করে কমিটি করে এত তো আসার কথা ছিল না। যেখানে সরকার ইতিমধ্যে শুধু জুলাই সনদ না, তার নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা তার 31 দফার অনেক কিছুকে অ্যাভয়েড করে গিয়ে, যেমন ধরেন আপনার বিচার বিভাগের সচিবালয়কে বাতিল করেছে, ভূমাধ্যাদেশ, ব্যাংক রেগুলেশন সহ অনেক কিছুকে ল্যাপস করার চেষ্টা করা হয়েছে। স্বাভাবিকভাবে এই পয়েন্টগুলোতে বিরোধী দলের আস্থা থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং সবচেয়ে বড় বিষয় হলো যেখানে প্রায় 70% জনগণ গণভোটের রায় দিয়েছে,
এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটা নিয়ে তালবাহানা যে পর্যায়ে পর্যন্ত এসেছে, যেভাবে সরকারের কথা বলছে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, যে প্রশ্নে স্বাভাবিকভাবে এখানে বিরোধী দল আস্থা রাখবে না, এটি খুব স্বাভাবিক। এবং শুধু বিরোধী দল নয়, এখানে যে জনগণের পক্ষ থেকে যে নেতিবাচক সাড়া আসছে, এটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আপনারা যদি দেখেন, এটি খুবই আনফরচুনেট, 100 দিন হয় নাই এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাস্তায় গেলে জনগণ, সাধারণ জনগণ ভুয়া ভুয়া শব্দ বলে, এটি কিন্তু মেনে নেওয়ার মতো না। এই কারণে বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ বিরোধী দল তো এমনি এমনি আপনার অন্য সব জায়গায় সহযোগিতা করছে। এবং আজকে দেখেন, পররাষ্ট্র সফরে আমরা কি পেয়েছি না পেয়েছি একেবারে আক্ষরিক অর্থে, তার চেয়ে বড় বিষয় হলো যেহেতু এই সফরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ভারতকে অ্যাভয়েড করে, এজন্য কিন্তু বিরোধী দল দেখেন একেবারে উইদাউট এনি হেজিটেশন সরকারের পক্ষে তারা হা হিসেবে তারা সাপোর্ট করেছে। তাহলে অন্য জায়গাতে কেন সাপোর্ট করতে পারছে না? অন্য জায়গাতে কেন সাপোর্ট করতে পারছে না? যে আপনার স্পিরিটের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সেই যে জুলাই উপর ভিত্তি করে, সেই যে জুলাই উপর ভিত্তি করে গণভোটের রায় পাশ হয়েছে, 70% জনগণ ভোট দিয়েছে, স্বাভাবিকভাবে সবার প্রত্যাশা আছে যে সরকার একই সাথে দুইটা শপথ নেবে এবং প্রথম অধিবেশনে এগুলো সবকিছু পাশ হবে। তো এটাই যখন অ্যাভয়েড হয়েছে, সরকার যখন পাশ কেটেছে বিভিন্ন কথা বলে, সরকার যখন একটা পরিবারকে স্বার্থের জন্য ব্যাংক রেজুলেশন পর্যন্ত চেঞ্জ করার চেষ্টা করেছে, পরবর্তীতে IMF এর লোন পাওয়ার সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে আবার আপনার পরিমার্জন করার চেষ্টা করছে। তো গুম আধ্যাদেশ থেকে শুরু করে এই যে বিষয়গুলো, আপনি যদি দেখেন গুম আধ্যাদেশে তাকান, দেখবেন যে আগে নিয়ম ছিল একজন ব্যক্তি যে পারসিকিউটেড হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা গিয়ে গুম কমিশনে গিয়ে তারা মামলা করবে, অভিযোগ দেবে। এখন সে পদ্ধতি নেই, আর সেখানে তদন্ত করবে গুম কমিশন, সেই সিস্টেম এখন নেই। সবকিছু থানায় দেওয়া হচ্ছে নর্মাল একটা মামলার মতো। তো স্বাভাবিকভাবে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেহেতু সরকার গণভোটের রায়কে অ্যাভয়েড করেছে, প্রাথমিক মেনে নিচ্ছে না, স্বাভাবিকভাবে বিরোধী দল এখানে অ্যাকসেপ্ট করতে পারছে না, এই বিষয়টা আমরা দেখছি। আপনারা গণভোটের রায়কে অস্বীকার করছেন নাজিরুল বারী হেলাল? আসলে এর জন্য ওনারা আপনাদের কমিটিতে নাম দিচ্ছেন না। এই মোস্তফা ফয়সাল যে কথাগুলো বলছে, এই কথাগুলো সঠিক কিনা এটার জন্য আপনাকে সংসদে যে কার্যপ্রণালীগুলো হয়েছে, কাজগুলো হয়েছে, এগুলো আপনারা যদি দেখেন বা পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন জামাতের রাজনীতিটার কিন্তু প্রোটোপ্লাজমটা এইখানে। মানে পলিটিক্সটাকে আপনার জামাত যে একটা ইস্যু ভিত্তিক, ওই যে এই জুলাই সনদকে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো ছাড় দিত না, তাদেরই সম্পদ মুক্তিযোদ্ধা। এবং জামাত এখন তার কোনো রাজনৈতিক এজেন্ডা কি, ইসলাম কিন্তু তার রাজনৈতিক এজেন্ডা থেকে সরে গেছে, শরিয়া আইন কিন্তু তারা তাতে করবেন না। তারা কিন্তু ওই যে লোগো চেঞ্জ করে ফেলাইছে, যে একামতের দিন আর নেই, আল্লাহ আর নেই। মানে আপনার থেকে ইসলামকে যখন তারা ইসলামে যখন রাজনীতি প্রবেশ করাতে গেছে, ইসলামকে রাজনীতির কাজে মানুষ প্রত্যাখ্যান করেছে। এখন তারা দেখছে যে এই জুলাই সনদটাকে আমাকে একক মালিকানা হতে হবে। আমি যে বক্তব্য দিলাম, আপনি সেইখানে আপনি সমস্ত কমিটিতে, বিশেষ করে এই যে অর্ডিন্যান্স যেগুলো, এগুলো তো ঐক্যমত কমিশন করছে, এখানে তো আপনি আসলেন গুম কমিশন 4টা না 5টা, তো 20টা মতো আমরা তো আপনার আইন আকারে আনিনি, তারপর তো আসছেন না, ওইগুলো আসছেন। কারণ অর্ডিন্যান্সগুলো তো আপনার পলিটিক্যাল ইস্যু না, আপনার পলিটিক্যাল ইস্যু হলো 24-এর গণ অভ্যুত্থানের যে সেন্টিমেন্ট, যে জুলাই সনদ বাস্তবায়ন, ওইটাকে আপনি ওইখানে আপনি কখনো আপনি ছাড় দিবেন না। কারণ আপনার পার্থক্য কোনো রাজনৈতিক ইস্যু নেই জামাতের কাছে, এই একটাই ইস্যু। কারণ ইসলাম তাদের যে বয়ান ছিল, এই বয়ানটা কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে, 75টা সিট পেয়েছে, তাই না? তো এখন এই এই একটা রাজনৈতিক বয়ান তৈরি করবার জন্য জুলাই সনদে বাস্তবায়ন বিএনপি করতেছে। ভাই আমি তো বললাম যে গণভোটে 71% লোক বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা জুলাই সনদে লেখা আছে। এর সাথে আপনি যোগ করেছেন গুম কমিশন, ওই যে গুম কমিশনের বিষয়টা কি, গুম কমিশনের আপনার ওই যে কনসেনসাস কমিটি যে অর্ডিন্যান্সটা জারি করেছে, অর্ডিন্যান্সে অনেক লুফোলস আছে, এটা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে গুম কমিশন আপনার ওই বিচার হবে না ঠিক মতো। কারণ আর এক জায়গায় একটা কথা বলা আছে গুম কমিশনে, যে গুমপ্রাপ্ত ব্যক্তিরা প্রথমে যাবে হলো মানবাধিকার কমিশনের কাছে। আলী রিয়াজের এই সমস্ত আলী রিয়াজ সাহেবরা এই কাজগুলো করেছে। প্রথমে যাবে মানবাধিকার কমিশনের কাছে। মানবাধিকার কমিশনের কাছে কি আপনার এই লোকবল আছে একটা ইনভেস্টিগেশন করার মতো? আপনি বলেন। মানবাধিকার কাছে যায়, মানবাধিকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এটা আসলে গুমের আওতায় যায় কিনা, তারপরে বলবে যে হ্যাঁ এটা
কেসটা করা যায়। অথচ আমরা বললাম ওই যে আমাদের যে কমিটিগুলো করে সেখানে বললাম, এবং ওরা মেনেও নিল সেটা, যে হ্যাঁ গুম কমিশনে আপনার আইসিটি অ্যাক্টে এগুলো মামলা হবে। আইসিটি অ্যাক্টে আছে ল এনফোর্সিং এজেন্সি আছে, লোকবল আছে, ওয়ার্ক ফোর্স আছে, তারা এটা ইনভেস্টিগেট করে এটাকে আপনার আইসিটি অ্যাক্ট আরো কঠিন না, আপনার সাধারণ আইন হচ্ছে আইসিটি অ্যাক্ট করতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যেটা এইখানে যাবে। তারপরে যে বিচারালয় কমিশনটা যেটা বললো, আমরা কি বলেছি যে বিচারালয় কমিশন করা হবে না? বিচারালয় কমিশন করবার জন্য যে নিয়মটি রয়েছে সেখানে দেখেন যে এই যে হাইকোর্টের যে বিচারালয় যে প্রতিষ্ঠানটি আছে সচিবালয়, এইটাই পত্রিকা কিন্তু রিপোর্ট উঠেছে যে ফ্যাসিবাদের সম্পৃক্ত, স্যাচুরেটেড অফ দ্য ফ্যাসিস্ট বাই দ্য ফ্যাসিস্ট। তা আমরা বলছি এই সচিবালয়কে যদি আপনি কমিশনের রূপান্তর, ওটা হবে একটা ফ্যাসিবাদের আর একটা জায়গা হবে। ওই সচিবালয়টাকে আগে রিফর্ম করতে হবে, সচিবালয়টাকে আপনার ঠিক করতে হবে, তারপরে আপনি এই বিচারালয় কমিশনটা করতে হবে। আপনাদের আমাদের সেটা সংসদীয় কমিটি আলোচনা হয়েছে। এইটার সাথে আপনি জুলাই সনদকে মিলালে তো হবে না। হেলাল ভাই, জুলাই সনদ বাস্তবায়নের ওই যে মোস্তফা ফয়সাল ভাই যেটা বললেন যে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জুলাই সনদেই আছে, সেই জায়গাটায় আপনি অবস্থান করেন কিনা? হ্যাঁ, সে অবশ্যই জুলাই সনদের লেটার টু লেটার আপনার একের থেকে জুলাই সনদে আছে 84টা পয়েন্ট, একের থেকে 47টা পয়েন্ট কিভাবে মেটালাইজ করতে হবে, আপনার কিছু অ্যামেন্ডমেন্টস আনতে হবে সংবিধানে, বিভিন্ন আর্টিকেল সাব আর্টিকেলে অ্যামেন্ডমেন্টস সংশোধন আনতে হবে। আর 47-এর পরে 48 থেকে 84 পর্যন্ত এইগুলো আপনার গভর্নমেন্ট তার নির্বাহী আদেশে, তার আপনার আইন দ্বারা, তার অর্ডিন্যান্স দ্বারা এইগুলো করতে পারবে। এটা হলো কনসেনসাস কমিটি বলে দিচ্ছে, জুলাই সনে লেখাই আছে এটা। আমরা সেইটাই করব। সেইটা করার জন্য বলছিলাম যে দুই পক্ষ থেকে 7জনকে মেম্বার দেবেন। আমরা তো এর আগে বলেছি যে আসন অনুপাতে সেই সদস্যদের দিতে আসলে কি সমস্যা? মোস্তফা ফয়সাল ভাই, হেলাল ভাই যে দিক মানে যেটা রোডম্যাপ যেটা দিলেন, হ্যাঁ, সেখানে তো আসলে জুলাই সনদ বাস্তবায়নে আপাত দৃষ্টিতে কোনো বাধা দেখছি না বা কোনো জটিলতা দেখছি না, কিন্তু আপনারা এটা রাজপথে নিয়ে গেলেন কেন? কি এটা একটু পরিষ্কার করবেন? পলিটিক্সটা তো ওদের এইখানে। জুলাই সনদ যদি বাস্তবায়ন করা এত সহজ হয়, তাহলে এটা কেন আমরা প্রথম অধিবেশন শেষ করতে পারলাম না? কেন আজকে আমাদের এই বিচার বিভাগকে বাতিল করতে হলো? এই কথাগুলো দেখেন, আমরা যদি আগে গভর্নমেন্টের স্টাইলে জনগণকে মনে করি যে আমরা যা বুঝতেছি, যা বুঝি জনগণ সেটাই বুঝবে, তাহলে কিন্তু জনগণ কিন্তু বোঝে না। জনগণ অনেক বেশি কনসাস হচ্ছে। আপনি যদি দেখেন এই শিক্ষামন্ত্রীর সাথে একজন ছোট বাচ্চারা কথা বলছে, কি ভাঙায় কথা বলছে, যে আপনি শিক্ষামন্ত্রী যে স্টাইলে কথা বলে, তার মানে কি আপনি জেনারেশন জেনজিরা যে রিভলিউশন ঘটিয়েছে, জেনারেশন আলফা, তার জুনিয়র আরো বেশি কনসাস, জনগণও কনসাস হয়েছে, যার কারণে কিন্তু সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী খুব ভেরি আনফরচুনেট, প্রধানমন্ত্রী বাইরে যাওয়ার পরে ভুয়া স্লোগান দেবে। আপনারা যে স্পিডের উপর ভিত্তি করে বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি, জনগণ যে স্পিডের উপর ভিত্তি করে জুলাই সনদের জন্য গণভোট রায় দিয়েছিল, আনফরচুনেটলি আপনার অধিবেশন তার বাস্তবায়নে কোনো ফয়সাল ভাই, আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন কিছু অ্যামেন্ডমেন্ট আনতে হবে, সংবিধানে কিছু সংশোধন আনতে হবে এবং কিছু অর্ডিন্যান্সের মাধ্যমে পাস করতে হবে। এই জায়গাটায় আপনি একমত কিনা? বিচার বিভাগ যে বাতিল করা হলো, কিন্তু সেই সংবিধান সংশোধনের তো এরই মধ্যে হচ্ছে সরকার না, সেই জায়গাটায় যদি একমত হয় তাহলে সদস্য দেওয়ার জন্য শপথ নিয়ে গেলাম, তাহলে আমরা দুটো শপথ নিলাম না কেন? কেন আজকে যেটা বিএনপির 31 দফা পর্যন্ত আছে সেটা আমরা মানছি না? এটা একটা নোট অফ ডিফেন্সের বাহিনীকে আমরা কেন ক্লিয়ার করি? এখানে অনেক কথা আছে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারবেন, আপনি জনগণকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু জনগণ এটা ভাবার কোনো কারণ না যে এই জনগণ আগের জনের মধ্যে চুপ থাকবে। এটা ইতিমধ্যে জনগণের মধ্যে এটা এস্টাবলিশ হয়েছে, সবার কাছে এস্টাবলিশ হয়েছে। সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে পলিসি অবলম্বন করেছে, নিঃসন্দেহে তারা যে স্ট্রাকচার রাজনীতি কন্টিনিউ করতে চায়, এই প্রজন্ম মনে করছে তারা 10 বছরের বেশি একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী দেখতে চায় না। সেখানে বিএনপি চায় যে দুইবার, সেটা যদি 20 বছর পর্যন্ত যায়, আবার গ্যাপ দিয়ে সেটা করতে চায়। পরিবারতন্ত্রের বাইরে জনগণ চায়, কিন্তু বর্তমান সরকার সেটা চাচ্ছে না। এরকম অনেকগুলো বিষয় রয়েছে। উচ্চ পরিষদের আমরা এই প্রসঙ্গগুলোর উত্তর নেব আমাদের সংসদীয়